আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিতিবা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব, যুক্তরাষ্ট্র ইরান বৈরিতা এবং চীনের প্রযুক্তিগত উত্থানের সমন্বয়ে একটি নতুন ধরনের যুদ্ধ বাস্তবতা তৈরি হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশে উড়ন্ত যুদ্ধবিমান, মাটিতে অবস্থান নিয়ে ক্ষেপণাস্ত্র বা সাগরে মোতায়েনকৃত যুদ্ধজাহাজ যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্যাটেলাইট যোগাযোগ, জিপিএস নেভিগেশন, ডেটা লিঙ্ক এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো। এই প্রেক্ষাপটে ইরানের হাতে রাশিয়ার উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, বিশেষ করে তিরাদার-2S এবং তোবল থাকার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, তা কেবল সামরিক কৌতূহলের বিষয় নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য ও ভবিষ্যৎ সংঘাতের চরিত্র নির্ধারণে তা গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। টাইরাডার-2S মূলত একটি স্যাটেলাইট কমিউনিকেশন জ্যামিং সিস্টেম, যার লক্ষ্য সরাসরি স্যাটেলাইট ধ্বংস করা নয়, বরং গ্রাউন্ড কমান্ড ও স্যাটেলাইটের মধ্যে ডেটা লিঙ্কে ইন্টারফায়ারেন্স সৃষ্টি করা। অর্থাৎ এটি কিল করে না, বরং ব্লাইন্ড করে। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ড্রোন, স্মার্ট বোমা, স্যাটেলাইট গাইডেড মিসাইল এবং রিয়েল টাইম নজরদারি নেটওয়ার্ক নির্ভর করে অবিচ্ছিন্ন ডেটা প্রবাহের ওপর, সেখানে সিগন্যাল বিঘ্নিত করাই অনেক সময় শত্রুর কার্যকারিতা অর্ধেক কমিয়ে দিতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে অভিজ্ঞতা অর্জন করেছে, বিশেষ করে বেসামরিক কিন্তু সামরিকভাবে ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগ প্ল্যাটফর্মের বিরুদ্ধে জ্যামিং অপারেশন চালিয়ে, তা থেকে বোঝা যায় যে টাইরাডার-2S ধরনের সিস্টেম বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। অন্যদিকে তবল সিস্টেমের ভূমিকা আরও বিস্তৃত। এটি মূলত জিপিএস সিগন্যাল বিকৃতি, স্পুফিং এবং জ্যামিংয়ে ব্যবহার করা হয়। জিপিএস কেবল বেসামরিক নেভিগেশনের জন্য নয়, বরং নির্ভুল গাইডেড মিউনিশন, ড্রোন অপারেশন, আর্টিলারি ফায়ার কন্ট্রোল এবং লজিস্টিক সাপোর্টে অপরিহার্য। যদি কোনো দেশ জিপিএস নির্ভর অস্ত্র ব্যবস্থার উপর ব্যাপকভাবে নির্ভর করে, তবে তবল ধরনের একটি সিস্টেম সেই নির্ভরতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। যুদ্ধক্ষেত্রে পজিশনিং ডিনায়াল তৈরি করা মানে শত্রুর স্মার্ট অস্ত্রকে সাধারণ অস্ত্রে পরিণত করা। ইরানের প্রেক্ষাপটে বিষয়টি আরও জটিল। বহু বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থেকেও ইরান নিজস্ব মিসাইল, ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা গড়ে তুলেছে। তবে প্রযুক্তিগত ব্যবধান এখনও রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা স্যাটেলাইট নির্ভর যুদ্ধ ব্যবস্থায় অত্যন্ত দক্ষ। এমন পরিস্থিতিতে যদি ইরান রাশিয়ার কাছ থেকে টাইরাডার-2S বা টবলের মতো উন্নত সিস্টেম পেয়ে থাকে, তবে তা ইরানের ডিফেন্স আর্কিটেকচারে গুণগত পরিবর্তন আসতে পারে। কারণ সরাসরি সামরিক শক্তিতে সমতা আনা কঠিন হলেও ইলেকট্রনিক স্পেসে ডিসরাপশন সৃষ্টি করা তুলনামূলকভাবে কম ব্যয় সাপেক্ষ এবং কৌশলগতভাবে কার্যকর। স্যাটেলাইট যোগাযোগের প্রসঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষভাবে আলোচিত হয়েছে স্টারলিংক। বেসামরিক ইন্টারনেট সেবা হিসেবে শুরু হলেও এটি দ্রুত সামরিক যোগাযোগের বিকল্প প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে, যখন প্রচলিত যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়ে যায়, তখন লো আর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক একটি দেশের যুদ্ধ ক্ষমতা টিকিয়ে রাখতে পারে। যদি কোনো দেশ স্টারলিংকের মতো নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর জ্যামিং করতে সক্ষম হয়, তবে সেটি শত্রুর কমান্ড ও কন্ট্রোল কাঠামোকে বিপর্যস্ত করতে পারে। ইরানের ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, রাশিয়া যদি টাইরাডার-2S সরবরাহ করে থাকে, তবে সেটি এ ধরনের স্যাটেলাইট যোগাযোগে বিঘ্ন ঘটাতে ব্যবহারযোগ্য হতে পারে। তবে ইরান নিজেও প্রযুক্তিগত বিকল্প খুঁজছে। জিপিএস নির্ভরতা কমিয়ে চীনের বেইডৌ সিস্টেমে সুইচ করার আলোচনা তারই অংশ। বেইডৌ কেবল নেভিগেশন নয়, বরং আঞ্চলিকভাবে আরও নির্ভুল পজিশনিং ও সামরিক ব্যবহারের উপযোগী সেবা প্রদান করে। যদি ইরান তার সামরিক প্ল্যাটফর্মগুলোকে ধীরে ধীরে বেইডৌ সামঞ্জস্যপূর্ণ করে তোলে, তবে জিপিএস জ্যামিং বা নিষেধাজ্ঞার প্রভাব কিছুটা কমানো সম্ভব। একইভাবে বেসামরিক প্ল্যাটফর্মকে সামরিক উদ্দেশ্যে অভিযোজিত করার কৌশল, যেমন স্টারলিংকের ক্ষেত্রে দেখা গেছে, চীনা প্রযুক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। রাডার প্রযুক্তির ক্ষেত্রে স্পেকুলেশন রয়েছে যে ইরান চীনের
YLC-8B রাডার পেয়ে থাকতে পারে। এই রাডার সিস্টেমটি স্টেলথ লক্ষ্যবস্তু শনাক্তকরণের জন্য ডিজাইন করা, বিশেষ করে লো অবজারভেবল বিমান ও মিসাইল ট্র্যাকিংয়ে কার্যকর। এটি যদি সত্য হয় তবে ইরান কেবল আকাশ প্রতিরক্ষা নয় বরং ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্কে নতুন সক্ষমতা যুক্ত করতে পারবে। তবে রাডার থাকা মানেই আকাশ নিয়ন্ত্রণ করা নয়, সেটিকে কার্যকর করতে প্রয়োজন সমন্বিত কমান্ড, ডেটা লিঙ্ক এবং প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা। এখানেও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ভূমিকা কেন্দ্রীয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যুক্তরাষ্ট্রের অপারেশনাল সক্ষমতা। যদি সত্যি যুক্তরাষ্ট্র প্রতিদিন ৩০০ থেকে ৪০০ মিশন পরিচালনার মতো এয়ার ও নৌ অ্যাসেট মোতায়েন করে থাকে, তবে সেটি ওভারহেলমিং ফোর্স তৈরি করতে পারে। এত ঘন ঘন মিশন মানে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত চাপের মধ্যে রাখা। ইরানের জন্য তখন প্রশ্ন দাঁড়ায়, সে কি এই গতিকে ভেঙে দিতে পারবে? সরাসরি কাইনেটিক প্রতিরোধে হয়তো সীমাবদ্ধতা আছে, কিন্তু ইলেকট্রনিক স্পেসে আঘাত করে শত্রুর মিশন টেম্পো কমিয়ে দেয়া সম্ভব হতে পারে। আধুনিক যুদ্ধ এখন মাল্টি ডোমেইন, স্থল, নৌ, আকাশ, মহাকাশ ও সাইবার। এর মধ্যে মহাকাশ ও ইলেকট্রনিক ডোমেইন ক্রমেই কেন্দ্রীয় হয়ে উঠছে। স্যাটেলাইট ধ্বংস করা আন্তর্জাতিকভাবে উত্তেজনা বাড়ায় এবং মহাকাশ আবর্জনা তৈরি করে। তাই সরাসরি অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ব্যবহারের বদলে জ্যামিং ও স্পুফিং তুলনামূলকভাবে লো এসকেলেশন পদ্ধতি, টিরাদার 2S বা তোবল এ ধরনের কৌশলেরই অংশ। এগুলো ব্যবহারে যুদ্ধের আনুষ্ঠানিক সীমা অতিক্রম না করেও শত্রুর সক্ষমতা খর্ব করা যায়। ইরানের কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও আশেপাশের অঞ্চল বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। যদি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার মাধ্যমে নৌ চলাচল, ড্রোন নজরদারি বা মিসাইল গাইডেন্সে বিঘ্ন সৃষ্টি করা যায়, তবে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি ডিটারেন্স হিসেবেও কাজ করতে পারে। শত্রুকে বার্তা দেয় যে কেবল আকাশে হামলা যথেষ্ট নয়, কমিউনিকেশন ও নেভিগেশনও ঝুঁকিতে থাকবে। তবে বাস্তবতা হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার একটি দ্বিমুখী অস্ত্র। শত্রু সিগন্যাল জ্যাম করতে গিয়ে নিজস্ব সিস্টেমও প্রভাবিত হতে পারে। তাই ইরান যদি রাশিয়ান সিস্টেম পেয়েও থাকে, সেগুলো কার্যকরভাবে ব্যবহার করতে হলে প্রয়োজন প্রশিক্ষিত অপারেটর, ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক ও সাইবার সুরক্ষা। অন্যথায় উন্নত প্রযুক্তি থাকলেও পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো কঠিন। আরেকটি বিষয় হলো রাজনৈতিক ঝুঁকি। রাশিয়া যদি সরাসরি এমন উন্নত সিস্টেম সরবরাহ করে থাকে, তবে তা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। একইভাবে চীনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও কৌশলগত হিসাব রয়েছে। ইরানকে ভারসাম্য বজায় রাখতে হবে, অতিরিক্ত নির্ভরতা যেন নতুন ধরনের নির্ভরশীলতা তৈরি না করে। সবশেষে বলা যায়, যদি সত্যি ইরানের হাতে টাইরেডার 2S বা টবল থাকে, তবে তা কেবল একটি নতুন অস্ত্র সংযোজন নয়, বরং যুদ্ধের ধরনে কৌশলগত অভিযোজনের প্রতীক। আধুনিক যুদ্ধক্ষেত্রে অনেক সময় বিজয় নির্ধারিত হয় কে কার সিগন্যাল অন্ধ করতে পারে, কে কার নেভিগেশন বিভ্রান্ত করতে পারে এবং কে কত দ্রুত তথ্য আদান প্রদান করতে পারে তার উপর। এই বাস্তবতায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখন আর সহায়ক উপাদান নয়, বরং মূল যুদ্ধক্ষেত্র। ইরান যদি এই ডোমেইনে কার্যকর সক্ষমতা অর্জন করে থাকে, তবে তা আঞ্চলিক শক্তির সমীকরণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করবে। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, প্রযুক্তি একাই যুদ্ধ জেতায় না। কৌশল, সমন্বয়, লজিস্টিক ও রাজনৈতিক প্রজ্ঞাই শেষ পর্যন্ত নির্ধারণ করে কোন পক্ষ কতটা টিকে থাকতে পারবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।